নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, কালকে রাত্রে অনেক রাতে যে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে এবং ৪২ জন জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল ছিল তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তার গভীর রাত্রে আমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাই। সেখানে আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের যে ৫ দফা দাবি ছিল তার মধ্যে প্রায় ৩ থেকে ৪টি মেনে নেওয়া হয়েছে। এত সহজে সরকার কেন মানল? এর পেছনে কিন্তু কি একটা অঙ্ক রয়েছে, যে আজকে ৩৭ দিন ধর্না আন্দোলন চলছে, ৩৮ দিন আজকের চলছে, সেখানে সরকার এত সহজে কেন এটা মেনে নিল? এর পেছনে কি কি কারণ রয়েছে? সরকার এত সহজে এতগুলো পদত্যাগ মেনে নিল, এর পিছনে আসল কারণ কি? সিবিআই তদন্তের গতি মুখ পরিবর্তন করার জন্যই কি এই দাবিগুলি মেনে নেওয়া হলো? সন্দীপ ঘোষের গ্রেপ্তারির আগে পর্যন্ত কিন্তু সরকার সাসপেন্ড তাকে করেনি, কিন্তু যখনই সিবিআই তাকে গ্রেপ্তার করলো তখনই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। আজকের এই প্রতিবেদনটা এই বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন, এবং অবশ্যই আমাদের নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের শুনানির উপরে। প্রিয় দর্শক, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ২০০৭ সালে রিজওয়ানুর হত্যাকাণ্ডের পরে যেভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের শাসনকালে সিপি থেকে কলকাতা পুলিশের সিপি এবং অন্যান্য যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে প্রায় পদত্যাগ করতে বাধ্য করা হয়। কেন না? আন্দোলনের চাপে পড়ে। সেখানেও কিন্তু দেখানো হয় কি, তথ্য প্রমাণ লোপাটের যে প্রক্রিয়া, সেটাকে গুরুতর অভিযোগ দাঁড় করিয়ে কিন্তু এই পদত্যাগের সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল। আজকে ঠিক ২০২৪ সালে ১৬ই অক্টোবর কি দেখা গেল? ১৭ বছর পরে আজকের ইতিহাসের পুনরাবৃত্তি হলো। তৎকালীন ছিলেন এই মুখ্যমন্ত্রী, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি ছিলেন বিরোধী নেত্রী। তার নেতৃত্বে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু রিজওয়ানুরের হত্যাকাণ্ডের পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং অন্যান্য যে পদস্থ কর্তারা ছিলেন তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তারা পদত্যাগ করতে করেন। কিন্তু আজকে ১৭ বছর পরে ২০২৪ সালে দাঁড়িয়ে ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটল। সেখানেও কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ও শিক্ষা সচিবের পদত্যাগ করতে বাধ্য হলেন এবং সেই ঘোষণাও কিন্তু সরকার করে দিয়েছে। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, সে আপনি বিরোধী থাকুন না কেন আর শাসক থাকুন না কেন। ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। ইতিহাসের পুনরাবৃত্তি যেন আমরা দেখলাম। রাজ্য সরকার প্রথম যে শর্তটা রাজ্য সরকার পালন করতে প্রতিশ্রুতি দিয়েছে, যে মিনিটসে যে স্বাক্ষরিত হয়েছে, যে কি কি বিষয় আলোচনা হলো, কোন কোন দাবি সরকার মেনে নিল, তার ভিত্তিতে সরকার পক্ষে মুখ্য সচিব সই করেছেন এবং আন্দোলনকারী ডাক্তারদের পক্ষে ৪২ জন ডাক্তাররা যারা বৈঠকে গেছেন তারাও সই করেছে। কোন কোন বিষয়ে আলোচনা হলো? স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা সচিবের পদত্যাগ, ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরিয়ে দেওয়া হবে, কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, ডিএইচএকে সরিয়ে দিতে হবে। এই বিষয়গুলি কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সরকার হঠাৎ করে কেন মেনে নিল, এর কারণ কি? এর পিছনে কিন্তু একটা আসল অবশ্যই কারণ রয়েছে। প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম, সেখানে কি আজকে ৩৭ দিন ৩৮ দিন যখন আন্দোলনটা চলছে, এতদিন সরকার কোনোভাবেই কোনো নরমপন্থী অবস্থান নেননি, বা তার যে সমস্ত অফিসারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তথ্য প্রমাণ যেভাবে সংরক্ষণ করা দরকার ছিল সেভাবে তারা সংরক্ষণ করেননি, এখানে কোথাও গাফিলতি প্রকাশ পেয়েছে, তার জন্যই তাদের পদত্যাগ দাবি করা হয়েছে। সরকার এতক্ষণ পর্যন্ত কিন্তু আপোষ করেনি। ঠিক ৩৭ দিনের সময় সরকার কিন্তু এই দাবি দাওয়াগুলো মেনে নিল। এর পেছনে কারণ কি? এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ সিবিআই যে তদন্ত প্রক্রিয়া গ্রহণ করার পরে প্রথমেই কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন অপরাধী, শুধু সিভিক সঞ্জয় রায়কে একজন অপরাধী হিসাবে সাব্যস্ত করেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছিল। সিবিআই আসার পরে দেখা গেল যে এটা কোনো পরিকল্পনা নয় তো,
এটা একটা পরিকল্পনা মাফিক চক্রান্ত নয় তো, যে আরও কারা জড়িত আছে? যেভাবে জনমানসে জুনিয়র ডাক্তার, বাবা মা প্রত্যেকেই দায়ী করেছে যে তথ্য প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে অনীহা দেখা গেছে, যেন কোথাও একটা কিছু লুকোনোর একটা ভাবনা প্রকাশ পেয়েছে। সেই দিকটাই কিন্তু এবারে সিবিআই মানসিক দিকটা তাদের প্রয়োগ করে, তাদের তদন্ত প্রক্রিয়ার গতিমুখটা সেদিকে প্রয়োগ করেছে। কারণ সেখানে কি দেখতে পাচ্ছে, যে তথ্য প্রমাণকে লোপাট করার যে প্রচেষ্টা করা হয়েছিল, তার কিছু এভিডেন্স তারা কিন্তু সংগ্রহ করতে পেরেছে বলে তারা আজকে তদন্ত প্রক্রিয়ার গতিমুখ সন্দীপ ঘোষ এবং টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের কে গ্রেপ্তারের মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে যে তাদের তদন্তের গতিপথ এবারে কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাটের কাজে যুক্ত বলে মনে করা হচ্ছে বা হয়ে থাকতে পারে, সেই দিকে কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া এবারে কিন্তু আস্তে আস্তে অভিমুখটা করছে। ঠিক তখনই সরকার এটাকে আশঙ্কা করেছিল যে এবারে হয়তো পুলিশের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে, কারণ বাবা মার যে বিবৃতি প্রকাশ পেয়েছে সেখানে ডিসি নর্থ অভিষেক গুপ্ত, যিনি টাকা অফার করেছিলেন বলে তারা দাবি করছেন, সেখানে কিন্তু আগামীতে হয়তো অভিষেক গুপ্তকে গ্রেপ্তার করা হতে পারে সিবিআইয়ের পক্ষ থেকে, এমন কিন্তু হতে পারে। এইরকম কোনো একটা কি সাসপেন্স থেকে বা এইরকম কোনো ঘটনা হতে পারে, এইরকম একটা ধারণা করেই কি আন্দোলনরত ডাক্তারদের যে আন্দোলনের যে দাবি, সেই দাবিগুলো কি সরকার মান্যতা দিল? কারণ বৃহত্তর কি ষড়যন্ত্র ঘটেছিল, সেই বৃহত্তর ষড়যন্ত্রে কারা যুক্ত ছিল, এইরকম একটা দিকগুলো কি সরকার কিন্তু ভেবেই কি আজকে দাবি দাওয়াগুলো 37 দিনে পূরণ করলো? সরকার তো চাইলে আগে করতে পারতো। যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সিপি আমার কাছে পদত্যাগ করার জন্য বিনীত এসেছিলেন, কিন্তু আমি পদত্যাগ করতে দিইনি, কারণ সামনে পুজো, বিভিন্ন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজ রয়েছে, তার জন্য তাকে পদত্যাগ করানো হয়নি। কিন্তু হঠাৎ কেন মত বদল করলো? এর কারণ কি? শুধু আন্দোলন চাপ একটা বড় ফ্যাক্টর, কিন্তু এটাও হতে পারে সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়ার গতিমুখকে পরিবর্তন করে তথ্য প্রমাণ লোপাটের যে একটা সম্ভাবনা বলে আলোচনা হচ্ছে, সেই সম্ভাবনার দিকেই কিন্তু সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া কিন্তু নিয়োজিত করেছে। এবং যেভাবে সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, তার পরবর্তীতে কাদের নাম আসছে আমরা সূত্র মারফত জানতে পারছি, আরও 4 পুলিশ আধিকারিকের জড়িত থাকার সম্ভাবনা প্রবল, এবং তাদের নাম কিন্তু সিবিআইয়ের ইনকোয়ারিতে রয়েছে। তারা অবশ্যই তাকে সেটা জিজ্ঞাসাবাদ করতে পারে বা গ্রেপ্তারও পর্যন্ত করতে পারে। এই রকম একটা আশঙ্কা থেকেই কিন্তু হতে পারে তড়িঘড়ি এদেরকে সরিয়ে দেওয়া, কারণ কর্তব্যরত অবস্থায় যদি গ্রেপ্তার হয় সেক্ষেত্রে আরও খারাপ সম্মানহানি আশঙ্কা থাকে, যতটা হয়েছে। কিন্তু একজন তাকে যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, সেখান থেকে দায়িত্ব থেকে তাকে যদি সরিয়ে দেওয়া হয়, তারপরে কোনো স্টেপ নিলে কোনো অসুবিধা নেই যে আমরা আগেই তাকে সরিয়ে দিয়েছি, এমনও কিন্তু একটা ভাবনা থাকতে পারে। সন্দীপ ঘোষের এবার দেখুন, সন্দীপ ঘোষকে গ্রেপ্তারি আগে পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়নি। একবারও কলকাতার পুলিশের তরফ থেকে 4 দিন যে সময় পাওয়া গেছিল, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। ঠিক যখনই সিবিআই থেকে গ্রেপ্তার করেছে তখন তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল যে সন্দীপকে শুধু বারবার সকালে ডাকছে, রাত্রে ছেড়ে দিচ্ছে, এইভাবে টানা 15 দিন করার পরে তাকে গ্রেপ্তার করা হয়। কিসে না, এই অভয়ার খুন এবং ধর্ষণ কেসে জড়িত থাকার জন্য অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আগেই কিন্তু মানি লন্ডারিং মানে আর্থিক তছরুপে দ্বারা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারে কিন্তু অভয়ার খুন ও ধর্ষণে তথ্য প্রমাণ লোপাটে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে কিন্তু ওসি থানার টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক তখনই কিন্তু এবারে এই ব্যক্তিরা এই ঘটনার পরে কাদের সঙ্গে যোগাযোগে ছিলেন, নিরন্তর যোগাযোগ রাখছিলেন, এবং কাদের সঙ্গে সকল সময়ের জন্য যোগাযোগের মাধ্যমে আজকের এত বড় একটা ঘটনাকে তারা অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করলো। ঠিক এই রকম জায়গা থেকে কিন্তু এদেরকে সরিয়ে দেওয়ার ভাবনা হলো। এখানে কিন্তু ভুললে চলবে না যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেক বৃহত্তর আন্দোলন। এটাও দেখিয়ে দিয়েছে যে সত্যিকারে শান্তিপূর্ণ আন্দোলন কতটা কঠিন হতে পারে। আজকে জুনিয়র ডাক্তারদের এই যে চোয়াল চাপা আন্দোলন এই নয়া ইতিহাসে তৈরি করেছে, আগামীতে আন্দোলনের রূপরেখা কিন্তু তারা তৈরি করেছে। তাদের এমন একজন সহকর্মীর উপরে অত্যাচার, ন্যায় বিচারের দাবি নিয়ে রোদ বৃষ্টি ঝড়ে তারা কিন্তু অটল থেকে রাস্তায় থেকেছে, দুর্নীতির জঞ্জালকে পরিষ্কার করার জন্য এক নতুন পথ তৈরি করেছে। অবশ্যই আমাদেরকে স্যালুট জানাতে হবে, তাদের আন্দোলনকে নমস্কার জানাতে হবে, প্রণাম জানাতে হবে আমাদেরকে, কারণ
যেভাবে তারা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে, রাজনীতির রং ছাড়া একটি আন্দোলন যে এত শক্তিশালী হয় তা আমরা চাক্ষুষ করলাম। সত্যি কুর্নিশ করার কোনো ভাষা আমাদের কাছে নেই, যে কোনো ভাষা খুব ছোট হয়ে যায়। কারণ তাদের যে আন্দোলন টানা 37 দিন ধরে তারা এখনও নার্ভ ধরে রেখেছেন, এবং তারা এই কালীঘাটের গতকালের বৈঠকের পরে যে কথা তারা প্রেস কনফারেন্সে জানিয়েছেন, জিবি মিটিংয়ের পরে, যে সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে, শুনানি হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেবেন। এবং এখনও তারা রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন? সরকার যে কথা দিয়েছে, যে মিনিটসে যে কথা দিয়েছে, সেই কতটা বাস্তবায়িত হয় সেটা দেখার জন্য। তারপরে কিন্তু তারা জিবি মিটিংয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত নেবেন। শহরের সহ নাগরিকরাও আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, তাদের যতটুকু সহায়তা করা যায় তারা পাশে দাঁড়িয়েছে। সাধারণ মা বোনেরাও অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। আপনি কান পাতবেন, পশ্চিমবাংলার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যন্ত গ্রামীণ এলাকার মা বোনকে জিজ্ঞাসা করবেন, যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, তারা প্রত্যেকে দাবি জানিয়েছেন, হ্যাঁ এইরকম একটি যদি বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকে বা তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা থেকে থাকে, যারা যুক্ত তাদেরকে অবশ্যই দোষী সাব্যস্ত করে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে, তাদেরও দাবি। এই ফলে এই ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু ওই পরিসরে থেমে নেই, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এবং সর্বমহল থেকে দাবি আসছে, উই ওয়ান্ট জাস্টিস। আজকের কিন্তু তারই একটা জয় কিন্তু আন্দোলনকারী ডাক্তাররা পেলেন। এ জয় অনেক ছোট নয়, অনেক বড়, বিরাট একটা শান্তিপূর্ণ আন্দোলন যে একটা সরকারের যে স্তম্ভ সেটাকে নাড়িয়ে দিতে পারে। কারণ সরকার চাইলেও কিন্তু বল প্রয়োগ করতে পারতো, কিন্তু পারেনি। কারণ সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থারই ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এবং সরকার কখন সিদ্ধান্ত নিলেন? সুপ্রিম কোর্টের ঠিক অর্ডারের আগেই। কারণ যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আগের শুনানিতে ঘোষণা করেছিলেন, রায় দিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদেরকে কাজ করতে হবে, কাজে ফিরতে হবে 5টার মধ্যে, তারপরে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্ট সে বিষয়ে কিছু করার থাকবে না, এইরকম একটা রায় কিন্তু দিয়েছিলেন। সেক্ষেত্রে সরকার তড়িঘড়ি কেন সিদ্ধান্ত নিল? এক, যেভাবে CBI তার তদন্তের অভিমুখ, তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে তার দিকে নিয়োজিত করছে, ফলে সরকার কোথাও প্রমাদ গুনেছে, এরপরে কিন্তু উচ্চপদস্থ পুলিশের যে উচ্চপদস্থ যারা রয়েছে তাদের দিকে কিন্তু CBI যেতে পারে। কারণ টাওয়ার, মোবাইলে কথোপকথন সব কিছু খতিয়ে দেখা হবে, কী ধরনের আদান প্রদান হচ্ছিল এই বার্তা, তার দিকে কিন্তু লক্ষ্য রাখা হবে। তার কারণেই কিন্তু সরকার এরকম একটা সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছে। এবারে বলছি, আগামী গত যে শুনানি সুপ্রিম কোর্টে ছিল সেখানে জুনিয়র ডাক্তারদের তরফে উকিল ছিলেন, এবারে কিন্তু উকিল পরিবর্তন করা হয়েছে এবং যথেষ্ট স্বনামধন্য উকিলকে দেওয়া হয়েছে। সেই উকিলের মাধ্যমে আজকে মুভমেন্ট করা হবে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কন্ডিশন, কেন আন্দোলন, কীরকম আন্দোলন, সরকার যে দাবি জানাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, এইরকম কোনো সম্ভাবনা সেখানে আছে বলে কিন্তু তারা মনে করছে না। সে উকিল কিন্তু আজকের সওয়াল জবাবে অংশ নেবেন। এই আন্দোলন কিন্তু অনেক বড় চেহারা আগামীতে যেতে পারে। সরকার কী ধরনের স্ট্যান্ড নেয় তার ভিত্তিতেই কিন্তু আন্দোলনটা ঠিক জায়গায় যাবে। এবং আন্দোলনের যে অভিমুখটা নির্ধারিত হবে আজকের বিকেল 4টের পরে সুপ্রিম কোর্টের শুনানি, এবং সরকার যে কালকের কথোপকথন দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে, এই সমস্ত পদাধিকারীর পদত্যাগ চূড়ান্ত হবে বিকেল 4টের পরে, তার কথা রাখার ভিত্তিতেই কিন্তু আন্দোলনরত ডাক্তাররা অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে তাদের পরবর্তী কর্মপন্থা। তার দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। অবশ্যই আমরা পরবর্তী প্রতিবেদন আনবো আপনাদের সামনে, কি হয় সেটা আপনাদের সামনে অবশ্যই জানাবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার। কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ।